রাজপ্রাসাদের ঝলমলে দেয়ালের আড়ালে লুকিয়ে ছিল এমন কিছু ভয়ঙ্কর, অদ্ভুত এবং অবিশ্বাস্য অভ্যাস যা সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না। ইতিহাসে কিছু রাজা রানী ক্ষমতার শিখরে পৌঁছেও হয়ে উঠেছিলেন ভীষণ অস্বাভাবিক। কেউ বছরের পর বছর স্নান করতেন না, সুগন্ধি দিয়ে রাখতেন শরীরে দুর্গন্ধ। কেউ অমর হওয়ার আশায় প্রতিদিন বিষ খেতেন, আর কেউ নিজের ঘোড়াকেই বানাতে চেয়েছিলেন সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা। ইতিহাস আমাদের শুধু যুদ্ধ আর সাম্রাজ্যের গল্প বলে না, ইতিহাসের পাতায় লুকিয়ে থাকে ক্ষমতার অন্ধকার দিকও। কারণ যখন একজন মানুষের হাতে সীমাহীন ক্ষমতা চলে আসে, তখন তার অভ্যাসও কখনো কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর, বিকৃত এবং অমানবিক। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব রাজাদের সেই রহস্যময় জগতে, যেখানে রাজকীয় বিলাসিতার আড়ালে লুকিয়ে ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য অভ্যাস। প্রস্তুত হন, কারণ ইতিহাসের এই সত্যগুলো আপনার ধারণাকেও বদলে দিতে পারে। নাম্বার 5, লুইস 14 ছিলেন ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাশালী রাজাদের একজন। তাকে সান কিং বলা হতো, কারণ তিনি নিজেকে সূর্যের মতো মহান ও ঈশ্বর প্রদত্ত শাসক মনে করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি প্রায় কখনোই ঠিকভাবে স্নান করতেন না। সেই সময় ইউরোপে একটি বিশ্বাস খুব জনপ্রিয় ছিল যে বেশি জল দিয়ে স্নান করলে শরীরের রন্ধ্র খুলে যায় এবং সেই পথ দিয়ে রোগ শরীরে প্রবেশ করে। বিশেষ করে প্লেগ ও অন্যান্য মহামারীর পর মানুষ জলকে ভয় পেতে শুরু করেছিল। তাই লুইস দ্য 14 মনে করতেন নিয়মিত স্নান বিপজ্জনক। লুইস দ্য 14-এর শরীর পরিষ্কার রাখার প্রধান উপায় ছিল সুগন্ধি। তিনি প্রতিদিন প্রচুর পরিমাণে পারফিউম ব্যবহার করতেন। তার পোশাক, চুল, গ্লাভস, এমনকি ঘরের পর্দা পর্যন্ত সুগন্ধিতে ভরা থাকত। রাজপ্রাসাদের চাকররা প্রতিদিন নতুন নতুন সুগন্ধি প্রস্তুত করত, যাতে রাজাকে দুর্গন্ধ ঢেকে রাখা যায়। তিনি দিনে বহুবার পোশাক বদলাতেন, কারণ পোশাকে ঘাম ও শরীরে গন্ধ জমে যেত। ইতিহাসবিদদের মতে তিনি জীবনে হাতে গোনা কয়েকবার পূর্ণাঙ্গ স্নান করেছিলেন। প্যালেস অফ ভার্সাইলস ছিল লুইস দ্য 14-এর বিলাসবহুল প্রাসাদ। বাইরে থেকে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদগুলোর একটি হলেও ভিতরের অবস্থা ছিল অনেকটা ভয়ঙ্কর। সেখানে হাজার হাজার অভিজাত ব্যক্তি থাকতো, আর তাদের বেশিরভাগই নিয়মিত স্নান করতো না। ফলে পুরো প্রাসাদে ঘাম, ময়লা, পারফিউম এবং মানব বর্জ্যের মিশ্র দুর্গন্ধ ছড়িয়ে থাকতো। অনেক সময় প্রাসাদের করিডর, সিঁড়ি বা বাগানের কোণেও মানুষ প্রস্রাব বা মলত্যাগ করত, কারণ পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা ছিল না। গরমের দিনে দুর্গন্ধ এতটাই তীব্র হয়ে উঠত যে সুগন্ধিও সেটি পুরোপুরি ঢাকতে পারত না। লুইস দ্য 14 প্রতিদিন অত্যন্ত জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন। সোনালী অলংকার, ভারী উইগ, দামি কাপড়, সবকিছু তাকে এক দেবতুল্য শাসকের চেহারা দিত। কিন্তু এই চাকচিক্যের আড়ালে ছিল অস্বস্তিকর বাস্তবতা। ভারী পোশাকের নিচে শরীরে ঘেমে যেত এবং দীর্ঘ সময় না ধোয়ার কারণে শরীরে নানা ধরনের ত্বকের সমস্যা দেখা দিত। তার দাঁতের অবস্থা খুব খারাপ ছিল বলে জানা যায় এবং জীবনের শেষ দিকে তার মুখ থেকে তীব্র দুর্গন্ধ বের হতো। নাম্বার 4, কুইন শি হুয়াং ছিলেন চীনের প্রথম সম্রাট, যিনি খ্রিস্টপূর্ব 221 সালে পুরো চীনকে একত্রিত করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাবান, ভয়ঙ্কর এবং একই সাথে মৃত্যুভয়ে আতঙ্কিত একজন শাসক। বিশাল সেনাবাহিনী, অগণিত সম্পদ, হাজার হাজার সৈন্য, সবকিছু থাকার পরেও তার সবচেয়ে বড় ভয় ছিল মৃত্যু। তিনি বিশ্বাস করতেন একজন সত্যিকারের সম্রাট কখনো মরতে পারে না। বয়স বাড়ার সাথে সাথে তার এই ভয় আরও ভয়ঙ্কর রূপ নেয়। তখন তিনি সারা চীনে আদেশ দেন এমন কোনো ওষুধ, গোপন বিদ্যা বা জাদুকর খুঁজে বের করতে যা তাকে অমর বানাতে পারবে। রাজদরবারে থাকা তাওবাদী রসায়নবিদ ও আলকেমিস্টরা তাকে বিশ্বাস করায় যে পারদ বা মার্কিউরির মধ্যে অলৌকিক শক্তি আছে। তারা বলতো পারদ শরীরকে বিশুদ্ধ করে এবং মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর এক অধ্যায়। সম্রাটের জন্য বিশেষ অমরত্বের ওষুধ তৈরি করা হয়। সেই ওষুধে মেশানো হতো পারদ, কখনো তা তরল আকারে, কখনো বড়ির মতো করে তাকে খাওয়ানো হতো। সম্রাট বিশ্বাস করতেন তিনি ধীরে ধীরে দেবতার মতো অমর হয়ে উঠছেন, কিন্তু বাস্তবে তার শরীর ধীরে ধীরে বিষে ভরে যাচ্ছিল। পারদ অত্যন্ত বিষাক্ত একটা ধাতু। দীর্ঘদিন এটা শরীরে গেলে মানুষের মস্তিষ্ক, স্নায়ু, কিডনি এবং শরীরের ভেতরের অঙ্গগুলো ধ্বংস হতে শুরু করে। ইতিহাসবিদদের মতে পারদ খাওয়ার কারণে কিন শি হুয়াং এর আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছিল। তিনি আরও সন্দেহপ্রবণ, রাগী এবং মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। এমনকি তিনি বিশ্বাস করতে শুরু করেন যে কেউ তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। অমরত্বের সন্ধানে তিনি সমুদ্রের দ্বীপগুলোতে লোক পাঠান। কিংবদন্তি ছিল পূর্ব সাগরের কোথাও দেবতাদের দ্বীপ আছে, যেখানে অমর হওয়ার ওষুধ পাওয়া যায়। সম্রাট তার বিশ্বস্ত লোকদের বিশাল জাহাজে করে সেখানে পাঠান, কিন্তু কেউই সেই অমরত্ব নিয়ে ফিরে আসতে পারেননি। শেষ পর্যন্ত সেই পারদকে তিনি জীবনের চাবিকাঠি ভেবেছিলেন। সেটাই হয়ে ওঠে তার মৃত্যুর কারণ। খ্রিস্টপূর্ব 210 সালে এক সফরের সময় হঠাৎ করেই সম্রাট অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করেন দীর্ঘদিন পারদযুক্ত ওষুধ খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ অমর হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই ধীরে ধীরে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মৃত্যুর পরও তার অমরত্বের আবেশ থামেনি। তার বিশাল সমাধির ভেতরে নাকি পারদের নদী তৈরি করা হয়েছিল, যাতে মৃত্যুর পরেও তিনি এক অমর সম্রাটের মতো রাজত্ব করতে পারেন। সেই সমাধি আজ পরিচিত মৌজোলিয়াম অব দ্য ফার্স্ট কুইন এম্পায়ার নামে, যেখানে পাওয়া যায় বিখ্যাত টেরাকোটা আর্মি। নাম্বার 3, জর্জ দ্য 14 ছিলেন ব্রিটেনের ইতিহাসে অন্যতম বিলাসী ও অতি ভোজনকারী রাজা। তিনি শুধু রাজকীয় ভোজই পছন্দ করতেন না, বরং প্রায় প্রতিদিনই এমন পরিমাণ খাবার খেতেন যা সাধারণ মানুষের কয়েকদিনের খাবারের সমান। তার টেবিলে একসাথে থাকতো বিশাল গরুর স্টেক, ভাজা হাঁস, মাটন, মাছ, পাই, কেক, পুডিং এবং নানা ধরনের মিষ্টি।
শুধু খাবারই নয়, তিনি প্রচুর পরিমাণে ওয়াইন, ব্র্যান্ডি এবং অন্যান্য মদও পান করতেন। জর্জ দ্য 14 সকালের নাস্তাও ছিল অস্বাভাবিকভাবে ভারী। তিনি ডিম, মাংস, রুটি, ক্রিম এবং মদ দিয়ে দিন শুরু করতেন। দুপুরে খাবারে থাকতো একাধিক মাংসের পদ এবং রাতের খাবার ছিল যেন রাজকীয় উৎসব। অনেক সময় তিনি এক বসাতে কয়েকটা স্টেক, পুরো পাই এবং অসংখ্য ডেজার্ট খেয়ে ফেলতেন। তার রান্নাঘরে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার প্রস্তুত হতো শুধুমাত্র তার জন্য। জর্জ দ্য 14 শুধু খাবারেই নয়, পোশাক, পার্টি এবং বিলাসবহুল জীবনের প্রতিও ভীষণ আসক্ত ছিলেন। তিনি অত্যন্ত দামি পোশাক পরতেন এবং বিশাল রাজকীয় ভোজের আয়োজন করতেন। তার প্রাসাদে প্রায় অভিজাতদের নিয়ে বড়সড় ডিনার পার্টি হতো, সেখানে প্রচুর খাবার ও মদের আয়োজন থাকতো। এসব বিলাসিতার কারণে তিনি বিপুল ঋণেও জড়িয়ে পড়েন। অতিরিক্ত খাওয়া ও মদ্যপানের কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরে ভয়াবহভাবে মোটা হয়ে যায়। তার ওজন এত বেড়ে গিয়েছিল যে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট পেতেন। শেষ জীবনে তার শরীর এত ভারী হয়েছিল যে তাকে বিশেষভাবে তৈরি পোশাক পরতে হতো। অনেকে বলতেন তার পেট এত বড় ছিল যে তিনি ঠিকমতো চেয়ারেও বসতে পারতেন না। স্থূলতার কারণে তার নানা শারীরিক সমস্যা দেখা দেয়। তিনি শ্বাসকষ্ট, ব্যথা এবং চলাফেরার অসুবিধায় ভুগতেন। অনেক সময় তাকে লাঠি ব্যবহার করতে হতো। তার স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ হয় যে সাধারণ কাজ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে। জীবনের শেষ দিকে জর্জ দ্য 14 প্রায় অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েন। অতিরিক্ত খাওয়া, মদ্যপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপন তার শরীরকে ধীরে ধীরে ভেঙে দেয়। 1830 সালে তিনি মারা যান এবং ইতিহাসে তিনি একদিকে যেমন রাজকীয় আড়ম্বরের জন্য পরিচিত, অন্যদিকে অতিভোজন ও বিলাসিতার প্রতীক হিসেবেও স্মরণীয় হয়ে আছেন। নাম্বার 2, ইভান দ্য 14, যাকে ইতিহাসে ইভান দ্য টেরেবল নামে ডাকা হয়, ছিলেন রাশিয়ার প্রথম জার। তার শাসনামল ছিল ভয়, রক্তপাত আর নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। ছোটবেলায় তিনি রাজদরবারে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং সহিংসতার মধ্যে বড় হন। ইতিহাসবিদের মতে সেই মানসিক আঘাত তার ব্যক্তিত্বকে ভীষণভাবে বদলে দেয়। ক্ষমতা আসার পর তিনি ধীরে ধীরে সন্দেহপ্রবণ, নির্মম এবং মানসিকভাবে অস্থির হয়ে ওঠেন। তিনি শুধু শত্রুদের হত্যা করে শান্ত থাকেন না, বরং অনেক সময় সেই শাস্তি নিজের দাঁড়িয়ে উপভোগ করতেন। ইভানের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার অপ্রচিনিনা নামের গোপন বাহিনী। আর এই বাহিনীর সদস্যরা কালো পোশাক পরত এবং ঘোড়ার গায়ে কুকুরের মাথা ও ঝাড়ু ঝুলিয়ে রাখত, যার অর্থ ছিল বিশ্বাসঘাতকদের খুঁজে বের করে ঝেঁটিয়ে বিদায় করা। তার গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত, নিরাপদ মানুষদের ধরে নিয়ে যেত এবং প্রকাশ্যে নির্যাতন করত। অনেক ঐতিহাসিক বর্ণনায় বলা হয় ইভান নিজে এইসব নির্যাতনের সময় উপস্থিত থাকতেন। তিনি মানুষের চিৎকার শুনতেন, ভয় দেখতেন আর কখনো কখনো সেই দৃশ্য দেখে আনন্দও পেতেন বলে ধারণা করা হয়। ম্যাসাক্রে অফ নভগোরড ছিল তার নিষ্ঠুরতার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণগুলোর একটি। ইভান সন্দেহ করেছিলেন যে নভগোরড শহরের মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরপর তিনি তার সৈন্যদের নিয়ে শহরে ঢুকে পড়েন। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পায়নি। মানুষদের বরফ ঠান্ডা নদীতে ছুঁড়ে ফেলা হতো, অনেককে আগুনে পোড়ানো হতো, আবার কাউকে ঘোড়ার পেছনে বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো। কিছু বিবরণে বলা হয় ইভান এই হত্যাযজ্ঞের সময় প্রায় প্রতিদিন উপস্থিত থাকতেন এবং নির্যাতনের নতুন নতুন পদ্ধতি দেখতে চাইতেন। ইতিহাসে কিছু সূত্রে উল্লেখ আছে যে ইভান মাঝে মাঝে ধর্মীয় আচরণে আলে নিষ্ঠুরতাকে লুকিয়ে রাখতেন। একদিকে তিনি দীর্ঘ প্রার্থনা করতেন, গির্জায় যেতেন, আবার অন্যদিকে একই দিনে মৃত্যুদণ্ডের আদেশ দিতেন। তার মধ্যে যেন এক অদ্ভুত দ্বৈত চরিত্র ছিল, একদিকে ধর্মভীরু জার, অন্যদিকে নির্মম অত্যাচারী। এই কারণে অনেক ইতিহাসবিদ মনে করেন তার মানসিক অবস্থা গভীর অস্থিরতায় ছিল। সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি হলো তার নিজের ছেলেকে হত্যা করা, ইভান ইভানোভিচ। এর সঙ্গে এক তর্কের সময় ইভান এতটাই রেগে যান যে তিনি লোহার দণ্ড দিয়ে নিজের ছেলের মাথায় আঘাত করেন। কয়েকদিন যন্ত্রণায় ভোগার পর তার ছেলে মারা যায়। পরে ইভান ছেলের মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদছিলেন। সেই দৃশ্য ইতিহাসে ভয়ঙ্কর ট্র্যাজেডি হিসেবে পরিচিত। নাম্বার 1, পিটার দ্য থার্ড। ছোটবেলা থেকেই সামরিক খেলার প্রতি অস্বাভাবিক রকমের আকৃষ্ট ছিলেন। তিনি জার্মানির ছোট্ট ডাচি হলস্টাইনে বড় হন, আর সেখানে তাকে বাস্তব রাজনীতি বা শাসনের চেয়ে বেশি শেখানো হতো সামরিক ড্রিল, সৈন্য সাজানো এবং যুদ্ধের অভিনয়। ছোটবেলায় তাকে উপহার হিসেবে অসংখ্য টিন ও কাঠের খেলনা সৈন্য দেওয়া হয়েছিল, আর সেগুলোই ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় আবেশে পরিণত হয়। বলা হয় তিনি তার ঘন্টার পর ঘন্টা মেঝেতে বসে ছোট ছোট সৈন্যদের সারিবদ্ধভাবে দাঁড় করাতেন, যুদ্ধক্ষেত্র বানাতেন, দুর্গ তৈরি করতেন এবং নিজেকে একজন মহান সেনাপতি হিসেবে কল্পনা করতেন। সাধারণ শিশুদের মতো কয়েক বছরের মধ্যেই অভ্যাস চলে যায়নি, বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি আরও গভীর হয়ে ওঠে। 1762 সালে যখন তিনি রাশিয়ার সম্রাট হন, তখনও তার এই অভ্যাস একটুও কমেনি, বরং রাজকীয় প্রাসাদের ভেতরেও তিনি খেলনা সৈন্য নিয়ে যুদ্ধের মহড়া দিতেন। তার ঘরে বিশাল টেবিলের উপর সাজানো থাকত শত শত ক্ষুদ্র সৈন্য, কামান, দুর্গ ও পতাকা। অনেক সময় তিনি বাস্তব মন্ত্রিসভা বা প্রশাসনিক বৈঠক এড়িয়ে নিজের খেলনা সেনাবাহিনী নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি ঘন্টার পর ঘন্টা ধরে সৈন্যদের অবস্থান পরিবর্তন করতেন, আদেশ দিতেন, এমনকি যুদ্ধের অভিনয় করে চিৎকার পর্যন্ত করতেন যেন তিনি সত্যিই যুদ্ধক্ষেত্রে আছেন। কিন্তু ঐতিহাসিক বর্ণনায় বলা হয় তিনি এতটাই ডুবে যেতেন এই খেলায় যে আশেপাশের মানুষদের উপস্থিতিও ভুলে যেতেন। তার কাছে যেন খেলনার যুদ্ধই বাস্তব ছিল, আর বাস্তব সাম্রাজ্য ছিল বিরক্তিকর দায়িত্ব। তার আচরণ এতটাই শিশুসুলভ হয়ে উঠেছিল যে একবার নাকি তিনি একটি ইঁদুরকে সামরিক আদালতে বিচার করেন, কারণ সেই ইঁদুর তার খেলনা সৈন্য কামড়ে নষ্ট করেছিল। তিনি আদেশ দেন ইঁদুরটিকে ফাঁসি দেওয়া হোক। এই ঘটনা রুশ অভিজাতদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবাই তার মানসিক পরিপক্কতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। পিটার তৃতীয় মাত্র 6 মাস রাশিয়া শাসন করেছিলেন।
তার অদ্ভুত আচরণ, অপরিণত সিদ্ধান্ত এবং খেলনা যুদ্ধের প্রতি অস্বাভাবিক আসক্তি ধীরে ধীরে সেনাবাহিনী ও অভিজাতদের তার বিরুদ্ধে দাঁড় করায়। অবশেষে 1762 সালে ক্যাথরিন একটি অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং নিজে রাশিয়ার সম্রাজ্ঞী হন। খুব অল্প সময়ের মধ্যেই রহস্যজনক পরিস্থিতিতে পিটার তৃতীয়র মৃত্যু ঘটে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।